আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ৩ মাসের মাথায় এসে প্রথমবারের মতো দেশে একটা রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে। সংঘাত হবে কিনা জানি না, তবে একটা অস্থিরতা কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়েছে আগামীকাল 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে। ওই দিবসটাকে কেন্দ্র করে এই দিবসটা আওয়ামী লীগ বরাবরই পালন করত। এই দিনে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নূর হোসেন শহীদ হয়েছিলেন। বুকে লিখেছিলেন স্বৈরাচার নিয়ে পাঁচ, পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তি পাক। এবং তখন আমরা সে আন্দোলনে ছিলাম। আমি নিজে তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, সে আন্দোলনের সঙ্গে আমরাও জড়িত ছিলাম। সেই ঘটনাকে কেন্দ্র করে আগামীকালকে সেই দিবসটা পালনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এবং তারা যে পোস্টারটা করেছে সেখানে লিখেছে 10 নভেম্বর শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল বিকাল 3টা শহীদ নূর হোসেন চত্বর 0 পয়েন্ট ঢাকা। এই হলো পোস্টার। আপনারা পোস্টারটা দেখুন। এখন আওয়ামী লীগের কিন্তু পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর, আমি আওয়ামী লীগের পতন বলছি না, আমি বলছি আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারের পতনের পর এটাই আওয়ামী লীগের প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্যোগ। এবং এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে বেশ জোরে সোরে নামছে এটা বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না। এই কারণে তারা অনেকগুলো পোস্টার তাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে তারা আপ করেছে। আপনারা এই পোস্টারগুলো দেখুন, খুবই ইন্টারেস্টিং পোস্টার। এবং আপনি এই পোস্টারগুলি খুব প্রভোকেটিং পোস্টার তাও বলতে পারবেন না। মানে এটার বিরুদ্ধে খুব উস্কে দেওয়া, মানুষকে উস্কে দেওয়া হচ্ছে তাও বলতে পারবেন না কিন্তু। যেমন একটা পোস্টারে লেখা আছে 10 নভেম্বর আসুন 0 পয়েন্টে, গুলিস্তান ঢাকা বিকেল 3টায়। আরেকটা পোস্টার আছে 10 নভেম্বর আসুন 0 পয়েন্টে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে। আরেকটা 10 নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে। আবার আরেকটা পোস্টার আছে 10 নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক গণমাধ্যম BBC, CNN, TRT ওয়ার্ল্ড, আল জাজিরা, ডয়েচে ভেলে, টেলিগ্রাফ সহ আরও আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত থাকবেন। সেনাবাহিনী ও পুলিশ কোনো ঝামেলা সৃষ্টি করবে না। আন্তর্জাতিকভাবে তারা এমনিতেই অনেক চাপে আছে, সবাই নির্ভয়ে আসুন। এটা কিন্তু কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য একটা পোস্টার। মানে তারা বলতে যাচ্ছে অনেক আন্তর্জাতিক এবং লোকাল সংবাদ মাধ্যমরা থাকবে, কাজে আপনাদের উপর কেউ টর্চার করলে সেগুলি সংবাদ মাধ্যমে আসবে। সেনাবাহিনী এবং পুলিশ এমনি চাপের মুখে আছে, তারাও কোনো ঝামেলা করবে না, অতএব আপনারা সেই মিটিংয়ে আসুন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। আবার আরেকটা আছে, এই পোস্টারটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে, যে 10 নভেম্বর 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে আসবেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বাধা কিভাবে ফাঁকি দেবেন। আগে বলছে তারা কোনো কিছু করবে না, আবার এখন বলছে তাদের বাধা আপনি কিভাবে ফাঁকি দিবেন, ফাঁকি দেওয়ার পথ শিখিয়ে দিচ্ছে। যেমন বলছে দলবদ্ধভাবে নয়, আসবেন একা একা, বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্তানে পৌঁছাবেন, সাথে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি, কোনো ওয়ালপেপার রাখবেন না, যাতে আপনাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে। যদি কোনো বাধা আসে অবশ্যই কোনো রকম ভাঙচুর বা নাশকতার ফাঁদে পা দেবেন না। আওয়ামী লীগ সরকারি সম্পদ, দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না। সাধারণ মানুষকে সাথে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন। ভেরি ইন্টারেস্টিং পোস্টার কিন্তু এটা। আগের পোস্টারে বলেছিল যে পুলিশ, সেনাবাহিনী আপনাকে বাধা দেবে না কারণ তারা চাপে আছে। এখন বলতেছে যেটা, এটা পরে মনে হচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনী বাধা দিতে পারে। যদি দেয় কি করবেন? এই যে পদ্ধতিগুলো, এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির বিভিন্ন সভায় বিএনপির নেতাকর্মীদের আগমন ঠেকানোর জন্য তারা যে অপকর্মগুলি করত ওরা ধরে নিয়েছে, সেই অপকর্ম এবারও হতে পারে। এবং সেইগুলিকে এড়ানোর জন্য বিএনপির নেতাকর্মী তখন যে পথ অবলম্বন করত সেই পথ তারা অবলম্বনের কথা তার নেতাকর্মীদের বলতেছে। এরকম আরো অনেক কিছু কিন্তু আছে। তো আমার কথা হলো কি, এই যে জিনিসগুলো আছে এগুলোর বিপরীতে সরকার কি পদ্ধতি নিচ্ছে।
আমরা সরকারের কয়েকটা পদ্ধতির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। স্মরণ করে দিই এই কারণে যে সরকারের একজন উপদেষ্টা উনি খুব দৃঢ় ভাষায় যে কথাটা বলেছেন, মিস্টার আসিফ মাহমুদ, উনি বলেছেন, উনার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের। এই শিরোনামটা প্রথম আলোতে আমি দেখলাম এবং সেই স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন যে গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনে রাখবেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নন, উনি শ্রম বিষয়ক উপদেষ্টা, উনি যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা। বাট উনি ওনার স্ট্যাটাসে লিখছেন যে কাজটা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করার কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার করার কথা, সেই কাজটা উনি করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিচ্ছু বলেন এই সংক্রান্ত। ওনার বক্তব্য হলো গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে। কে নেবে? আইন শৃঙ্খলা বাহিনী নেবে। নিষিদ্ধ সংগঠন মানে কি? মানে ছাত্রলীগ। তাহলে ছাত্রলীগের কেউ যদি আসে অবশ্যই সংগঠনের ব্যাপারে এটা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতেই পারে। আর একটা বলছে গণহত্যাকারী সংগঠন। এখন গণহত্যাকারী সংগঠন কোনটা বাংলাদেশে? এটা কি নির্ধারিত হয়েছে? কেউ কি বলেছে যে কোন সংগঠনটা গণহত্যাকারী? আদালত বলেছে? অথবা কোনো আইনের মাধ্যমে বলা হয়েছে যে কোন সংগঠনটা গণহত্যাকারী? আমরা গণহত্যাকারী বলি আওয়ামী লীগ সরকারকে। আমি বলি আমার বিবেচনায় বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যাকারী এই ভূখণ্ডে গণহত্যা হয়েছিল দুবার। একবার হয়েছিল ৭১ সালে, সেটা করেছিল পাক বাহিনী এবং তাদের দোসর ছিল ওই সময় জামাত ইসলাম। মাথায় রাখতে হবে, জামাত ইসলাম গণহত্যার দোসর। এটা আমাদের আদালত কর্তৃক স্বীকৃত এবং এটা আমিও মনে করি, আমাদের সবাই মনে করে জামাত ইসলাম গণহত্যার দোসর ছিল। তো আমি যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাত ইসলামের নামও কিন্তু আসবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা গণহত্যা যদি আমরা বলি সেটা হলো এইবার গণ অভ্যুত্থানের সময় আমাদের পুলিশ, আমাদের র্যাব এবং এরা আমাদের গণহত্যার আন্দোলনকারী যে ছাত্র, যুবক, মানুষ, সাধারণ মানুষ, এদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালিয়েছিল এবং এটা ভয়ঙ্কর রকম, আমি মনে করি এটা অপরাধ। এটাকে যদি আপনি গণহত্যা বলেন, অবশ্যই গণহত্যা বলা যেতে পারে আমি মনে করি, কারণ এতে প্রায় অনেক লোক মারা গেছে, ২০০০-এর মতো লোক মারা গেছে। তো এটাকে আমি যদি গণহত্যা ধরি তাহলে এই গণহত্যার জন্য দায় যাবে ওই সময় যারা সরকার ছিল তারা, এবং সরকারে যারা অনুগত ছিল তারা, সরকারের যে বাহিনী ছিল তারা। তাহলে সরকার সংগঠনের সঙ্গে আমি কোনো সম্পর্ক দেখি না। যদিও কেউ কেউ বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ হলো সেই সংগঠন, হতে পারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব হতে পারে, কিন্তু আমি আওয়ামী লীগকে দলীয়ভাবে গণহত্যার পক্ষে কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কোনো পত্রপত্রিকা পড়িও নি। যদিও ৭১-এ কিন্তু জামাত ইসলাম দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যার সহযোগিতা করেছিল। দুটো জিনিসই মাথায় রাখতে হবে ভাই। আপনি একজনকে বলবেন একজনকে ভুলে যাবেন, তা হবে না, তা হবে না। এই দুটো নিয়ে মাথায় ঘামাতে হবে। কাজেই সেভাবে আসিফ মাহমুদ কি বলতে চেয়েছেন আমি জানি না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ওনার বক্তব্যটা বলে আমার কাছে স্পষ্ট মনে হয়েছে। উনিও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি স্ট্যাটাসটা দিয়েছেন ইংরেজিতে, আপনি দেখুন স্ট্যাটাসটা। আমি তার বাংলা অনুবাদ যদি আমরা করি তাহলে ব্যাপারটা কি, উনি কি বলতে চেয়েছেন? উনি বলেছেন আওয়ামী লীগ এখন যে রূপে আছে, যে কারেন্ট ফর্মে আছে আওয়ামী লীগের ফর্মটা, তাতে এটি একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ, জমায়েত এবং মিছিল করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না। এই জায়গাটাতে একটা কথা আমি বলি আপনাকে, শেষে যে বাক্যটা, অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না, এটা একদম সত্য কথা। আমরা এটাও চাই, আমরা কোনো সংঘাত চাই না। কিন্তু উনি প্রথম যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ এখন যে রূপে আছে তাতে এটি একটি ফ্যাসিবাদী দল, এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার কোনো অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।
আমি যেমন শফিকুল আলমকে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ যে একটা ফ্যাসিবাদী দল, এটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আপনারা 3 মাস ক্ষমতায় আছেন, 3 মাসের মধ্যে সিদ্ধান্তটা অফিসিয়ালি নিলেন না কেন? নিয়ে নিতে পারতেন, আপনাদের আইন আছে, আপনাদের আইন করে নিতেন যে এটা একটা ফ্যাসিবাদী দল। যদি আপনি সিদ্ধান্তটা না নেন, তাহলে আপনি এই কথাটা বলার এখতিয়ার রাখেন কিনা? আপনি সিদ্ধান্ত নিতে পারতেন, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেন। সেই নিষিদ্ধ নিয়ে সারা দুনিয়ার মানুষ কি বলতো না বলতো সেটা অন্য কথা, আমরা কি বলতাম সেটা অন্য কথা, কিন্তু সিদ্ধান্ত তো নিতে পারতেন। সিদ্ধান্ত তো নেন নাই কেন? বিতর্কের ভয় নেন নাই, আন্তর্জাতিক পর্যায়ে সেটা খাওয়াতে পারবেন না তাই নেন নাই। যে জিনিস আন্তর্জাতিক পর্যায়ে খাওয়াতে পারবেন না, সেটা আমাদেরকে খাওয়াচ্ছেন কেন? এখানে আমার প্রশ্ন। যেটা আন্তর্জাতিক পর্যায়ে খাওয়াতে পারবেন না, সেটা আমাদেরকে কেন খাওয়ানোর চেষ্টা করছেন আপনারা? ভাই, বিষয়গুলো আবেগ দেওয়া হবে না, আপনাকে লজিক দিয়ে কাজটা করতে হবে। কাজেই আমি জানি না আগামীতে কি হবে, আগামীকালকে কি হবে, দেশে কি আমি জানি না। তবে আমি এখনো আশা করব এই ব্যাপারে এই জুনিয়রদের দিয়ে কথা না বলিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, এমনকি সরকারের প্রধান উপদেষ্টা এটা নিয়ে কথা বলুন। আমরা ওনাদের কাছ থেকে মন্তব্য আশা করি, আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে মন্তব্য আশা করি না, এমনকি আমরা শফিকুল আলমের কাছ থেকে মন্তব্য আশা করি না। আমরা নীতি নির্ধারণী যারা আছেন তাদের কাছ থেকে বক্তব্য আশা করি, কারণ তাদের বক্তব্যটা আরো গুরুত্বপূর্ণ। আমরা জানতে চাই দেশটাকে সামনের দিকে সংঘাতের দিকে যাচ্ছে, দেশটাকে সামনের দিকে বিভক্তির দিকে যাচ্ছে, জাতি কি বিভক্তির দিকে যাচ্ছে নাকি জাতি ঐক্যবদ্ধ হচ্ছে? এবং আমি এখানে গুরুত্বভাবে সবচেয়ে খুবই কি বলবো উদ্বেগের সঙ্গে যে জিনিসটা লক্ষ্য করছি, যে এ ব্যাপারে বড় রাজনৈতিক দল বিএনপি কিংবা জামাতে ইসলামের কোনো মন্তব্য আমি এখনো দেখিনি। আগামীকাল 3টা, আমি যখন রেকর্ড করছি তখন 9 তারিখ রাত্র 9টা, এর মধ্যে দেখিনি। আমি আশা করব আজ রাতের মধ্যে তারাও তাদের অবস্থানটা পরিষ্কার করবেন এই ঘটনার প্রেক্ষিতে। কারণ আওয়ামী লীগ যদি কালকে আসতে থাকে, যদি পথে ঘাটে সংঘাত হয়, যদি মানুষের মোবাইল চেক করা হয় এবং যদি হইচই হয়, এবং আমি এর মাঝখানে আরেকটা ঘটনা বলি, ওইটা আমার কাছে খুব একটা কি বলবো খুব একটা কুৎসিত ঘটনা মনে হয়েছে। সেটা হলো শেখ হাসিনার আরেকটা ফোন আলাপ ফাঁস হয়েছে। সেই ফোন আলাপে শেখ হাসিনা খুব ইন্টারেস্টিং ভাবে তার একজন কর্মীকে বলছেন যে এই অনেক কিছু বলেছেন, ওগুলোর পরে আরেকটা কথা বলবো আমি, খুবই আপত্তিকর কিছু কথা উনি বলেছেন, সেটা নিয়ে আমি কালকে আলাপ করবো। আজকে বরং অন্য একটা কথা বলি, যে উনি এই সমাবেশটা নিয়ে বলেছেন যে তোমরা আসবা, হাতে পোস্টার থাকবে এবং পোস্টারের মধ্যে আবার ট্রাম্পের ছবি থাকবে, তারপরে যদি সেটা নিয়ে কিছু হয় সেটা আবার ছবি তোলাবা, সেই ছবি আমরা ওখানে পাঠাবো। কি ভয়ঙ্কর পরিকল্পনা! ভাই, আপনি রাজনীতি করবেন করেন, আপনি কোথায় তো আপনাদের নাই রে ভাই। এখন আমি শেখ হাসিনাকে বলি, ভাই আপনি সিনে নাই, বাংলাদেশের রাজনীতি যে ক্ষতি আপনি করে দিয়ে গেছেন, আপনি সিনে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগ পলিটিক্যালি কি করবে না করবে আওয়ামী লীগের ব্যাপারে, না আপনি যদি মনে করেন আওয়ামী লীগ আপনার প্রত্যেক সম্পত্তি, তাহলে তো ঝামেলা করে যাবে দেশ, এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনি বিপদে ফেলে দিচ্ছেন। আর এটা কেমন কথা? বাংলাদেশে একটা অনুষ্ঠান হবে, নূর হোসেনের অনুষ্ঠান, নূর হোসেনের স্মরণ সভা, সেখানে আপনি ট্রাম্পের ছবি দিতে বলেন কেন? তার মানে আপনি নিয়ন্ত্রণই খারাপ, আপনি চাচ্ছেন একটা হইচই বাঁধুক, এবং কে জানে আপনি নিজেই হইচই বাঁধাবেন কিনা, নিজের লোক দিয়ে দু একটা লাশ ফেলাই দেবেন কিনা, কে জানে। এইগুলি আমরা চাই না, আমরা এই সংঘাত চাই না। আমার পরিষ্কার কথা, কোনো ধরনের সংঘাত এই জাতি আর বহন করতে পারবে না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, মতের অমিল থাকবে, মত নিয়ে বিতর্ক হবে, কিন্তু মারামারি হবে না, গায়ের জোরে কারো কণ্ঠ রোধ করার চেষ্টা হবে না। আমরা গণতন্ত্র চাই, আমরা এক স্বৈরাচারের পরিবর্তে আরেক